উপদেষ্টা পরিষদের করা বিবৃতি, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। জানাবো শিগগিরই নির্বাচনের রোডম্যাপ। আরও জানাবো লেনদেন ৩৭৪ কোটি, সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার ৫৬ কোটি টাকার অবৈধ সম্পদ। এবং সর্বশেষে জানাবো বন্ধু হত্যার আসামি ওবায়দুল কাদের, শামীম ওসমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদের করা বিবৃতি, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে শনিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত ৩টি প্রধান দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে অস্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ডের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। শিগগিরই নির্বাচনের রোডম্যাপ। রাজনীতির আকাশে জমে ওঠা কালো মেঘ কেটে গেছে। ঝড়, সাইক্লোন বা টর্নেডোর মতো মহাবিপদের আশঙ্কা আপাতত আর নেই। এখন সোনালি রোদ মাখা এক ঝলমলে ভোরের প্রত্যাশা সবার। গত সপ্তাহ জুড়ে রাজনৈতিক অঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছিল তা দূরীভূত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলসহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন বা প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে উদ্রিত পরিস্থিতির অবসান হয়েছে বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে গুঞ্জন ও গুজব ছড়ানো হচ্ছিল তার স্পষ্ট জবাব ইতিমধ্যে দিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। গতকাল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। ডক্টর ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেছেন, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীর এই স্ট্যাটাসে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে উত্তরণের স্পষ্ট ইঙ্গিত রয়েছে, আর সেটি হচ্ছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। অন্তর্বর্তী সরকার তথা প্রধান উপদেষ্টা সে পথেই অগ্রসর হচ্ছেন। সূত্র মতে জানা যায়, গত ২১ মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন সেটি আমলে নিয়েছেন প্রধান উপদেষ্টা। সেনাপ্রধান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই বক্তব্য জন আকাঙ্ক্ষার প্রতিফলন। অন্যদিকে দেশের প্রধান ও বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও তার সমমনা দলগুলোর একমাত্র দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকটও চরম আকার ধারণ করেছে। অর্থ উপদেষ্টা নিজেই এ বিষয়টি স্বীকার করে বলেছেন, অর্থনীতি নিয়ে আমরা নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আছি। রাজনৈতিক এই টানাপোড়েন ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্ত ও উদ্বিগ্ন। তারা দ্রুত এর সমাধান চান। ব্যবসায়ীরা মনে করেন, দেশের চলমান অর্থনৈতিক দুরবস্থা থেকে উত্তরণের জন্য একটি নির্বাচিত সরকার জরুরি। এসব কিছু বিবেচনা করে প্রধান উপদেষ্টা শিগগিরই সুনির্দিষ্ট তারিখ সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। তার আগে তিনি সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। এছাড়া আসছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায়ও যেতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসা বেগম খালেদা জিয়াকে তার বাসায় দেখতে যাওয়াটা যেমন রাজনৈতিক শিষ্টাচারে বহিঃপ্রকাশ ঘটবে, তেমনি তার সাথে একান্তে আলোচনার মাধ্যমে চলমান সংকট উত্তরণের একটি উত্তম দিক নির্দেশনাও পাওয়া যাবে। সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে তাতে আশ্বস্ত হতে পারছে না বিএনপি সহ তার মিত্র দলগুলো।
তারা চায় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সহ একটি রোডম্যাপ। বিএনপি সহ অন্য দলগুলোকে আশ্বস্ত করতে এবার সেই সুনির্দিষ্ট তারিখ সহ নির্বাচনের ঘোষণা ঈদের পর আসতে পারে। একই সাথে বিএনপির সাথে দূরত্ব ঘোচানোর উদ্যোগ নিতে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলবে। জানা গেছে ডক্টর ইউনূস নিজেও দ্রুত নির্বাচন চান। তিনি যে প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছেন সেটির বাইরে তিনি শুরু থেকে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে তার উপদেষ্টা পরিষদের 2-3 জন উপদেষ্টা যারা জাসদের রাজনীতির সাথে একসময় জড়িত ছিলেন তারাই তাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নানান পরামর্শ দিয়ে আসছিলেন। এতে করে তিনি কিছুটা বিভ্রান্তিতে পড়েছিলেন। তবে গত 21 মে সেনা প্রধানের দেওয়া বক্তব্যের পর প্রধান উপদেষ্টা তার আগের সিদ্ধান্তে ফিরে এসেছেন। এখন রাজনৈতিক দলগুলো চাওয়ার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। তার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে প্রধান উপদেষ্টা তার পরামর্শ নিতে পারেন। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 9 মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনার উদ্ভব হয়েছে। ঢাকার দক্ষিণে মেয়রপতি ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা সৌম্য হত্যার প্রতিবাদে রাজধানীতে তীব্র আন্দোলন গড়ে তোলে বিএনপি নেতাকর্মীরা। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও ইশরাকের শপথ না পড়ানোর জন্য বিএনপির পক্ষ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়ী করা হয়। ফলে ইশরাকের পক্ষে মাঠে নেতাকর্মীরা আসিফ মাহমুদ এবং ছাত্রদের প্রতিনিধিত্ব করা আরেক উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চেয়ে রাজপথে অবস্থান নেয়। অন্যদিকে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির এই অবস্থানকে চ্যালেঞ্জ করে। তারা পাল্টা কর্মসূচি দিয়ে নির্বাচন কমিশনে বিক্ষোভ করে কমিশন সদস্যদের পদত্যাগ দাবি করে। সেই সাথে বিএনপি সমর্থিত 3 উপদেষ্টার পদত্যাগ চায় তারা। এই নিয়ে গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি রাজনীতি চলে। এই পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একটি শ্রেণী ওত পেতে থাকে। তারা এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ আরো উত্তপ্ত করে তোলে এবং পাশাপাশি নানান গুজব ও গুঞ্জন ছড়াতে থাকে। এর মধ্যে যারা নির্বাচন চায় না তারাই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি অত্যন্ত সুকৌশলে প্রচার করতে থাকে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যখন তার স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, তখন এই চক্রান্তকারীরা জাতীয় সরকারের সেই পুরনো ফর্মুলাকে আবার সামনে নিয়ে আসে। তবে ভারতীয় দেশীয় এইসব এজেন্টদের এমন কৌশল এখন আর কাজ করবে না। প্রধান উপদেষ্টা নিজেই এখন নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ঘোষণা সম্ভবত আগামী ঈদের পরপরই আসতে পারে। সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকে এটি এখন স্পষ্ট যে সব উপদেষ্টা নির্বাচনের বিরুদ্ধে ছিলেন। যারা অন্তত 3 বছর ক্ষমতায় থাকার পক্ষে ছিলেন তারাই এখন বলছেন নির্বাচনের কথা। গতকাল এক উপদেষ্টা বলেছেন, আমাদের প্রধান দায়িত্ব হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আমরা সেই পথে অগ্রসর হচ্ছি। নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সেসবের কোনো পরিবর্তন হবে না। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী ইনকিলাবকে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সব সংকটের সমাধান হয়ে যাবে এটি মনে করার কারণ নেই, বরং সংকট আরো তীব্র হবে। লেনদেন 374 কোটি। সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার 56 কোটি টাকার অবৈধ সম্পদ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত আস্থাভাজন সহযোগী তৌফিকা আক্তার ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মোট 56 কোটি 61 লাখ টাকার অবৈধ সম্পদ ও 374 কোটি 51 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহার সূত্রে জানা যায়, তৌফিকা আক্তার ওরফে তৌফিকা করিমের নামে মোট 59 কোটি 23 লাখ 64 হাজার 24 টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য উৎস পাওয়া গেছে মাত্র 2 কোটি 62 লাখ 7 হাজার 726 টাকা। ফলে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় 56 কোটি 61 লাখ 56 হাজার 298 টাকা। এছাড়া অনুসন্ধানে দেখা যায় তিনি নিজের নামে 88টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 374 কোটি 51 লাখ 47 হাজার 984 টাকার আর্থিক লেনদেন করেছেন, যার মধ্যে জমা হয়েছে 201 কোটি 88 লাখ এবং উত্তোলন হয়েছে 172 কোটি 62 লাখ টাকা। এই বিশাল অঙ্কের লেনদেনে যথাযথ ব্যাখ্যা না থাকে তা সন্দেহজনক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27(1) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4(2) ও 4(3) ধারায় মামলা রুজু করা হয়েছে।
বন্ধু হত্যার আসামি উবাইদুল কাদের, শামীম ওসমান। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে সুহেল আহমেদ নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক সেতুমন্ত্রী উবাইদুল কাদের ও সাবেক সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নিহতের সহকর্মী ও বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফে ফরহাদ বাদী হয়ে সিদ্দিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের আরও 150 থেকে 200 নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।